This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খট্টাঙ্গ ও পলান্ন। ওপরের নামটা যে একটু বিদঘুটে তাতে আর সন্দেহ কি। খট্টাঙ্গ শুনলেই দস্তুর মতো খটকা লাগে, আর পলান্ন মানে জিজ্ঞেস করলেই বিপন্ন হয়ে ওঠা অস্বাভাবিক নয়। অবশ্য যারা গোমরামুখ ভালো ছেলে পটাপট পরীক্ষায় পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে, এর আর শক্তটা কি? খট্টাঙ্গ মানে হচ্ছে খাট আর পলান্ন মানে হচ্ছে পোলাও। এ না জানে কে। ঠিক এইভাবে শুরু হচ্ছে টেনিদার প্রথম গল্প, যে গল্পের শেষে সস্তায় খট্টাঙ্গ মানে খাট কেনার খেসারত দিতে হয়েছিল পটলডাঙ্গার টেনিকে। ছারপোকা ভর্তি খাট নিজে হাতে ভেঙে চুরমার করে দিতে হয়েছিল। ছারপোকার এমন উপদ্রব শুধু টেনিদা নয়, কাঁদিয়ে ছেড়েছিল ফরাসিদেরও। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছিল, তখন ফ্রান্স শুধু কোভিড নয়, কাঁপছিল ছারপোকার ভয়ও। ছারপোকার এমন বাড়াবাড়ি যে ফরাসি প্রধানমন্ত্রীও ছিলেন তটস্থ। 2022-23 সালে পরপর 3 মাস প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক হয়। কিভাবে ছারপোকার মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হয়। ফ্রান্সের বাস, ট্যাক্সি, অফিস, কাছারি, বাড়ি, ঘর সব জায়গায় উপদ্রব। ছারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন নেপোলিয়নের উত্তরসূরিরা। তারপর কি হয়েছিল? অবশ্যই ছারপোকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল ফ্রান্সকে। গণহারে ছারপোকা হত্যা শুরু করেছিল ফরাসি সরকার। ছারপোকাদের বংশ প্রায় ধ্বংস করে তবে নিঃশ্বাস নিয়েছিলেন ফ্রান্সের মানুষজন। ছারপোকা তো জানেন, আর জানবেনই না কেন জানেন? যে পোকাকে ছাড় বললেও সহজে পিছু ছাড়ে না, সেটাই তো ছারপোকা। আর তার জন্য ওই দেখলেন তো প্রায় ফরাসি বিপ্লব হওয়ার উপক্রম হয়েছিল। দেখুন, মশা মারতে আমরা কামান দাগার কথা ভাবতে পারি, শুনেছি, কিন্তু ছারপোকা মারতে না। কামান গোলাগুলি কোনো কিছুই কখনো সেইভাবে চলেছে বলে তো শুনিনি, কিন্তু ফরাসিরা ছারপোকার হামলায় এমন ছারখার হয়েছিল যে বাধ্য হয়েছিল যুদ্ধ ঘোষণা করতে। দেখুন, আমাদের চন্দননগর, সেখানেও তো একটা সময় ফ্রান্সের উপনিবেশ ছিল। চন্দননগরের কিছু স্কুলে এখনও অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে ফ্রেঞ্চ পড়ানো হয়। তো সেই অধিকার তো একটা রয়েছে না, সেই অধিকারের বলেই ফরাসিদের সমস্যাকেও আমরা আমাদের সমস্যা বলে ভাবতেই পারি। দেখুন, যদি চীনের চেয়ারম্যানকে নিজেদের চেয়ারম্যান ভেবে বাঙালি দেওয়াল লিখতে পারে, তাহলে ফরাসিদের সমস্যাকে আমরা কিছুক্ষণের জন্য হলেও নিজেদের সমস্যা কেন ভাবতে পারবো না? ভাবতে পারি, অবশ্যই পারি, এবং পারি কি বলছি, ভাবতে চাই। ছারপোকা এমন একটা পোকা যে কামড়ালে বড় কিছু হয় না, কিন্তু জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। মশা কামড়ালে যেরকম ফুলে ওঠে, চুলকোয়, লাল লাল গোল গোল দাগ হয়ে যায়, তেমন এই ছারপোকা কামড়ালেও তো তাই হয়, জীবন অতিষ্ঠ হয়। সিনেমা হলে, বাসে, ট্রেনে, এমনকি বিছানায় যাদের ছারপোকার কামড় খাওয়ার অভিজ্ঞতা আছে, মানে ওই টেনিদার মতো, তারা জানেন কি জ্বালাতন, কি জ্বালাতন। এবারে ছারপোকায় কী হয়, মারতে হয়, তার একটা কমন নিদান আছে, আপনি আমি সবাই জানি। ছারপোকাকে নাকি পিষে মারতে হয়, এটাই নাকি নিয়ম। যদি না আপনি আবার ওই জৈন ধর্মাবলম্বী হন। জৈনরা কিন্তু কোনো পশু পাখি হত্যা করে না, তারা অহিংস। এই অহিংসতার মন্ত্র ভারত সেই তো কবের থেকে উচ্চারণ করছে। আমরা অহিংসার পূজারী, আমরা স্বভাব আক্রমণাত্মক নই, কিন্তু এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবে, তাহলে আমরা কি করতে পারি সেটা পাকিস্তান জানে। ইদানিং ওই গালওয়ান, ডোকলাম থেকে শুরু করে অরুণাচলে চীনও খানিকটা কম বেশি টের পেয়ে গেছে, কিন্তু তারপরেও ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কে? এমন একটা দেশ যাদের সঙ্গে তুলনা করতে গেলে ওই ছারপোকার কামড়ের সঙ্গে তুলনা করাটাই শ্রেয়, জানেন তো। এবং ইনফ্যাক্ট গোটা ব্যাপারটা দেখলে এ নিয়ে কারোরই খুব একটা সংশয় হবে না বা আপত্তিও থাকবে না যে এই সমস্যাটা আমাদের পার্শ্ববর্তী দেশটার এই যে মাঝে মধ্যে একটা উত্তক্ত করার প্রচেষ্টা, এটা কিন্তু ওই ছারপোকার কামড়ের মতোই। ভারত বাংলাদেশ সীমান্ত, নারায়ণগঞ্জ, কোচবিহার।
সীমান্ত পাহারা চলছিল। এমন সময় বিএসএফ জওয়ানরা খেয়াল করেন কাঁটাতার কাটার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ থেকে ঢোকার চেষ্টা করছে কয়েকজন, তারপর ধাওয়া করেন তারা। তখন ইটপাটকেল ছোড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। এক বিএসএফ জওয়ানের মাথা ফাটে। ধৈর্যের বাঁধ ভাঙার আগে ভয় দেখাতে শূন্যে গুলি চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ বুঝে রণে ভঙ্গ দেয় বাংলাদেশি দুষ্কৃতীরা, যাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। এই ঘটনা তো নতুন নয়। ভারত বাংলাদেশ সীমান্ত, সুখদেবপুর, মালদা, 18ই জানুয়ারি 2025। মালদা সুখদেবপুরে খোলা সীমান্ত পার করে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি। দেখতে পেয়ে তাড়া করেন সুখদেবপুরের বাসিন্দারা। তারা খেয়ে পালানোর সময় সুখদেবপুর সীমান্তেও এলো পাথাড়ি ইট ছোড়ে বাংলাদেশিরা। সেদিনও বিএসএফকে কাঁদানে গ্যাস ছুটতে হয়। চুলকাচ্ছে, কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। মোল্লা ইউনুস চায় যুদ্ধ। ভারত অত সহজে যুদ্ধ করবে না, কারণ ইউনুস ওখানে আনপপুলার হয়ে গেছে। ওরা বিজিবিকে দিয়ে এবং চোরাচালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে, যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয়। কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার, মোল্লা ইউনুসের সরকার টিকে থাকার প্ল্যান করছে। হবে না। দেখুন, প্রথমে মালদার সুখদেবপুর আর তারপর কোচবিহারের নারায়ণগঞ্জ, দুই জায়গায় এই যে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, এই যে বাধা পেয়ে ইট ছুঁড়েছে বাংলাদেশিরা। তারা কি জানতো না ইট ছুঁড়লে পাটকেল খেতে হয়? আর যদি না জানে তাহলে তো পদ্মাপাড়ের বাঙালিরা আদৌ বাঙালি কিনা সেটা ভাবতে হবে। অথবা তারা এটাও হতে পারে যে তারা ভাবছে যে ভারতীয় সেনা বা বিএসএফ এই জৈন ধর্মাবলম্বীদের মতোই অহিংস, ছারপোকা কামড়াচ্ছে, তা সত্ত্বেও এরা বোধহয় নড়াচড়া করবে না, পাছে শরীরের চাপে ছারপোকা মারা যায়। আর এই সুযোগে উৎপাতের মাত্রাটা কিন্তু ক্রমশ বাড়িয়েই চলেছে আমাদের প্রতিবেশীরা। প্রতিবেশী কিন্তু ভদ্র প্রতিবেশী তো অবশ্যই নয়। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর থেকেই কিন্তু জামাতিদের হাতে পড়ে বাংলাদেশের ওই ভদ্রতার মুখোশটা জাস্ট খুলে গেছে। ফলে এখন যে চেহারাটা তারা দেখাচ্ছে সেটা বন্ধু দেশের চেহারা তো নয়, বরঞ্চ খুল্লা শত্রুতার ছবি। আর তাই সুখদেবপুর বা নারায়ণগঞ্জের মতো বিভিন্ন সীমান্তে রোজ তারা উস্কানি দিচ্ছে, অনুপ্রবেশের চেষ্টা করছে। কখনো কখনো বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এই অনুপ্রবেশকারীদের সরাসরি মদত দিচ্ছে। যেমন মালদার সুখদেবপুরে বারবার হচ্ছে বলে সেখানকার মানুষজন অভিযোগ করেছে। এবার ভাবছেন তো, হঠাৎ বিজিবি তারা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে কেন? তারা কি চাইছে? তারা কি ওই অনুপ্রবেশকারীদের এগিয়ে দিয়ে পেছন থেকে মজা দেখতে চাইছে? এর পেছনে অনেকটা ভাবনা চিন্তা আছে। ভাবনা চিন্তা করতে তো মগজ লাগে, মস্তিষ্ক। ছারপোকাদের ব্রেন আবিষ্কার হয়েছে কি না আমরা জানি না, কিন্তু দেখে শুনে যা মনে হচ্ছে তাতে বুঝতে পারছি যে এটা জেনেই ওই বাংলাদেশিরা ইট বা পাথর ছুটছে যে বিএসএফের ধৈর্যের বাঁধ কখনো না কখনো ভাঙতেই পারে। আর তাহলে বিএসএফ অ্যাকশন শুরু করতে পারে। তখন যে ইট পাথর এগুলো টিকবে না, তাল পাতা সেপাইয়ের মতো দশা হবে, সেটা তো তারা জানে। তার সত্ত্বেও কেন উস্কানি দিচ্ছে বাংলাদেশিরা? বাংলাদেশ কি নিজেকে গোটা বিশ্বের সামনে একটা বেচারা পার্টি বলে প্রমাণ করতে চায়? ভারত একবার মেজাজ হারালে, মানে সেনা বা বিএসএফ যদি শূন্যে না চালিয়ে গুলিটা ঠিক মতো জায়গায় চালায়, তাহলে কি বাংলাদেশের বেশি সুবিধে? তখন তারা এমন কান্নাকাটি শুরু করবে যে দুনিয়া শুদ্ধ মানুষ বলবে, আহারে দেখেছো ভারত কত খারাপ দেশ, একটা দুগ্ধপোষ্য শিশুকে আক্রমণ করছে। মানে একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে যাবে। তখন হয়তো সাহায্য পাওয়ার সুবিধা হবে। আর তার মধ্যে দেশের মধ্যে যেটুকুনি তারা চাপে পড়েছেন, মানে মোহাম্মদ ইউনূস, দেশের মধ্যেও তো এখন আস্তে আস্তে আগ্নেয়গিরি তৈরি হচ্ছে, এটা টের পেয়েছেন তিনি। ফলে তারা তো মনে হচ্ছে যে একই সঙ্গে দেশ সামলানো আর বিদেশের থেকে সাহায্য আনা, এই দুটোর একটাই রাস্তা, ভারতকে ক্রমাগত উত্তক্ত করে যাওয়া। কিন্তু ভারতকে
চাপ দিতে দিতে আরও একটা জিনিস কি তারা চেষ্টা করছেন, যে জিনিসটা আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত। এটা আপনাদের বোঝাতে তো কতগুলো কথা আজকে বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। এখন যতই ছাড় পোকা দিয়ে শুরু করি, বিষয়টা কিন্তু মোটেই ঠাট্টা ইয়ার্কির বিষয় নয়, বিষয়টা চিন্তার। কারণ বাইরের থেকে যেটাকে উস্কানি বলে মনে হচ্ছে, সেটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক মুভমেন্ট হতে পারে। স্ট্র্যাটেজিটা তাহলে কি হতেই পারে? বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ভাবছে যে ভারতীয় সীমান্তরক্ষীরা যদি এরমভাবে চাপে পড়ে যায়, বা কোথাও গিয়ে তারা একটুখানি ভাবে যে এই সমস্ত করতে গেলে নিজেদের একটু সাবধান থাকা দরকার, তো যাতে আন্তর্জাতিক বিষয় না হয়ে যায়, হয়তো তারা একটু নজরদারিটা ঢিলেঢালা করতে থাকবে, অথবা রোজকার ঘটনা হয়ে গেলে হয়তো তাদেরও সতর্কতা একটু কমবে, গা সওয়া হয়ে যাবে। সেই সুযোগে তারা একটা স্ট্র্যাটেজিক মুভমেন্ট করবে। এই স্ট্র্যাটেজিক মুভমেন্টটা কি? বিতর্কের মধ্যে যদি কোনোভাবে অনুপ্রবেশের রাস্তাটা খুলে ফেলা যায়, তাহলে কি হবে? হুড়মুড় করে কিছু লোক ওপার থেকে এপারে ঢুকিয়ে দেওয়া যাবে। আর তার সঙ্গে আরও একটা জিনিস হবে, ওটা তো হচ্ছে স্ট্র্যাটেজি, দেশের স্ট্র্যাটেজি, জামাতের বুদ্ধি। বেশ কিছু জঙ্গি যদি ওই ফাঁকে ঢুকে যায়, তাহলে আমাদের দেশটাকে উত্তক্ত করা যাবে। আমাদের দেশের মধ্যে থেকে আমাদের দেশের অনিষ্ট করার একটা নেটওয়ার্ক পুরো দমে চালু করে দেওয়া যাবে। আর দ্বিতীয়ত তার সঙ্গে কি? অর্থনীতি। অর্থনীতিটা কি? চোরাচালান। দেখুন, এই চোরাচালানকারীরা যাতে সহজে ভারতের সীমান্ত পেরিয়ে ঢুকে যেতে পারে, এটাই তো অন্যতম মূল উদ্দেশ্য। এবার দেখুন, চোরাচালান তো একদিক থেকে হয় না, এপাশ ওপাশ দুপাশ থেকেই হয়। এপাশ থেকে যারা চোরাচালানকারী, তারা আগেই ওই বাংলাদেশ থেকে ঢুকে পড়া অনুপ্রবেশকারী নয় তো, ঢুকে পড়ে এখানে চোরাচালানের কাউন্টার পার্ট তৈরি হয়ে বসে আছে। কেউ সেটা সঠিক জানে না। হয়তো তারা সঠিক সময়ে সিগন্যাল পেয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। হয়তো দেখা যাবে এপারে এখন লোকজন বাধা দিচ্ছে, তখন এপারের লোকই রাস্তাটা খুলে দেওয়ার চেষ্টা করবে। ওপাশ থেকে চাপ আসবে, এপাশ থেকে চাপ আসবে, মাঝখানে কোথাও গিয়ে বিএসএফের জন্য বিষয়টা কঠিন হয়ে যাবে। এটা কিন্তু একদম কষ্ট কল্পনা নয়, কারণ এপারে ওপারের লোক কম নেই। গোয়েন্দাদের রিপোর্ট কি বলছে জানেন? রাজ্য বা কলকাতা পুলিশের এসটিএফের রেকর্ড বুক বলছে অন্তত 72 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো কাগজপত্রের জোরে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নিয়েছে। খেয়াল করে রাখবেন, এইটা অফিসিয়াল সংখ্যা 72। অনুপ্রবেশকারীর সংখ্যা তার বহু গুণ বেশি। আর পাসপোর্ট বার করে নিয়েছে, সে সংখ্যাটা অনেক বেশি হতে পারে। এখন অবধি হয়তো আইডেন্টিফাই করা যায়নি। এদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থেকে। তখনই আরও বিষয়গুলো পরিষ্কার করে আমরা জানতে পারছি। চট্টগ্রামের চয়ন বড়ুয়া অনুপ্রবেশ করে এদেশে ঢুকে হয়ে গেছিলেন পলাশ বিশ্বাস। ভাষা এক, সংস্কৃতি এক, চেহারা এক, মিলে যেতে কি আছে? 2021 সালে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর এই বাংলার জল হাওয়াটাকে ভালোবেসে ফেলেছিল কিনা জানি না, কিন্তু নাম ভারিয়ে নিজে পাসপোর্টটা বানিয়ে নিয়েছিল, ভারতীয় পাসপোর্ট কিন্তু। আর তারপর মানে ওই যদু হওয়া সুজনা সেরকম আর কি, নিজে তো বানিয়েইছে, তারপর আরও বেশ কিছু বাংলাদেশিকে ডেকে এনে তাদেরও নাকি পাসপোর্ট বানিয়ে দিয়েছে। গোয়েন্দারা কি বলছেন জানেন? এই জাল নথি বানিয়ে ভারতীয় সাজা চয়ন এ রাজ্য থেকে দিল্লি, চেন্নাই, বিভিন্ন রাজ্য ঘুরে টুরে চলে এসছে। মধ্যমগ্রামের গঙ্গানগরে বাড়ি ভাড়া নেওয়া এই বাংলাদেশি কতটা থ্রেট, সে তো মোটামুটি কাগজপত্র আরও এরমভাবে রেডি করে ফেলেছিল, এবার বিদেশে যাবে। বুঝতে পারছেন তো? এরা এদেশে এসে এদেশের ঠিকানাপত্র ব্যবহার করে নাম বদলে কিভাবে একটা এদেশের মধ্যেই একটা সেকেন্ডারি পরিমণ্ডল তৈরি করে ফেলছে। স্বস্তিতে আর থাকা যাচ্ছে? এখানেই শুরু হয়ে যাচ্ছে পরবর্তী অধ্যায়টা, রাজনৈতিক ডিবেট। বিরোধীরা বলছেন তৃণমূল নেতারা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন, তাদের আশ্রয় দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আর এই পাসপোর্ট বানাতে সাহায্য করছেন। আর তৃণমূল নেতারা বলছেন অনুপ্রবেশের দায়িত্ব কেন্দ্রের,
কারণ সীমান্ত পাহারা দেয় বিএসএফ, পুরনো তরজা, দীর্ঘদিন ধরে চলছে। শুনে শুনে আপনারা বোর হয়ে গেছেন, বলে বলে আমরাও বোর হয়ে গেছি। বিএসএফ ব্যর্থ হচ্ছে বলেই নাকি বাংলাদেশিরা এদেশে ঢুকছে আর জাঁকিয়ে বসছে। মানে সোজা বাংলায় দায় ঠেলাঠেলিটা পুরো মাত্রায় চলছে, আর মাঝখান থেকে অনুপ্রবেশ করে এদেশে ঢুকে জাঁকিয়ে বসার কাজটাও পুরো মাত্রায় চলছে। আপনার পাশের লোকটা ওরকমভাবে ঢুকে পড়া কোনো লোক কিনা আপনি নিশ্চিত? চট্টগ্রাম হোক বা চাঁপাইনবাবগঞ্জ হোক, বাংলাদেশ থেকে এপারে আসা তৃণমূল কংগ্রেসের নেতাদের মাধ্যমে পাসপোর্ট, রেশন কার্ড, আধার কার্ড হাতিয়ে এ রাজ্যে মিশে যাওয়া এবং পরবর্তীকালে কোনো জঙ্গি সংগঠনে কাজ লাগালো অনৈতিক কাজ করা অনুপ্রবেশকারীদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবাংলায় আসার পরে তো পয়সা দিয়ে একেবারে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড সবই তৈরি হয়ে যায়। সুতরাং পশ্চিমবাংলায় তো পয়সা দিয়ে কি না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সবাই জানে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এর জন্য দায়ী এবং পুলিশ প্রপার ভেরিফিকেশন করছে না। দেখুন, এই আমরা সচরাচর যখন দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের আইন অমান্য কর্মসূচি, জোরজার করে তারা ব্যারিকেড ভাঙতে চায়, আর নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, একটা দূরত্ব অবধি যাবে তারপর বসে যাবে, এরকমই তো একটা কিছু। সীমান্তে ওপাশ থেকে লোকজন কিসের ভিত্তিতে এরকম ব্যারিকেড ভাঙতে বা সীমান্ত পেরোতে চাইছে? সেখানে তো তার মানে তারাও একদম নিশ্চিত যে এই কাজটা করা যায়, এটা তারা অভ্যেসে পরিণত করে ফেলেছে। এখানটাই ভয়। বিরোধী নেতারা রাজ্য সরকার বা পুলিশের দিকে আঙুল ঘোরাচ্ছেন, অথচ এই পুলিশই তো পাসপোর্ট কাণ্ডে লোকজনকে গ্রেপ্তার করেছে। 29শে ডিসেম্বর প্রেস কনফারেন্স করেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মনে আছে আপনাদের? অভিযোগ করেছিলেন ওই পাসপোর্ট অথরিটি যে বিধি করেছে তাতেই পুলিশের ক্ষমতা খর্ব হয়েছে, ঠিকানায় গিয়ে যাচাই করা বা নথি যাচাই করার অপশানটাই ওই পুলিশ ভেরিফিকেশনে আর রাখা হয়নি। কিন্তু পুলিশও যে টাকা খেয়ে ভুয়ো নথি তৈরি করে দিতে পারে সেটাও তো ওই পুলিশের তদন্তেই ধরা পড়েছে, অস্বীকার করা যাবে? আব্দুল হাই বলে একজন পুলিশকর্মী, তিনি গ্রেফতার হয়েছিলেন জানুয়ারির গোড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি 71টা পাসপোর্টের নথি যাচাই করেছিলেন, যেগুলো সব কটা ভুয়ো, সব পাস করে দিয়েছিলেন। এবার ওই ভুয়ো নথিকে সঠিক বলে সার্টিফাই করার ফি হিসেবে নাকি 25,000 টাকা করে নিতেন এই আব্দুল হাই। তার মানে সর্ষের মধ্যেই তো ভূত। পুলিশের তদন্তেই যদি পুলিশ ধরা পড়ে তাহলে একটা প্রশ্ন তো করাই যায়, আরও কেউ এই ভেরিফিকেশনের সুযোগে 2 পয়সা কামিয়ে নেননি, তার গ্যারান্টি আছে? পুলিশকে ধরছে, এটা শুনলে আপনার মনের মধ্যে পুলিশের নিরপেক্ষতা সম্পর্কে একটা ভরসা আসবে। দেখেছো এরা কত দায়িত্বনিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ, নিজেদের ভেতরের লোককেও ছাড়ছে না। কিন্তু পুলিশের ওপর বিশ্বাস সেটা অটুট থাকে কি? পুলিশই তো এই সমস্ত কাণ্ড কারখানা করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অসম, মেঘালয়, ত্রিপুরা যেখান দিয়েই ভারতে ঢুকুক, তারা একবার না একবার তো এই বাংলার মাটি ছুঁয়ে যাচ্ছে। কেন? বাংলার মাটি পুণ্যভূমি বলে বুড়ি ছোঁয়ার মতো করে ওই জন্য একবার এসে একটু মাথায় ঠেকিয়ে নিচ্ছে। দেখুন, মধ্যমগ্রাম থেকে পাসপোর্ট কাণ্ডে ধৃত বাংলাদেশি যেরকম অসম দিয়ে অনুপ্রবেশ করেছিল, তেমনি তো সাইফ আলী খানের ওপর হামলাকারী শরীফুল ভারতে ঢুকেছিল মেঘালয় দিয়ে। আসাম বা মেঘালয় মানে অন্য রাজ্য, সেখান দিয়ে অনুপ্রবেশ হয়েছে। তৃণমূল নেতারা নিশ্চিন্তে বিএসএফকে দোষ দিতে পারে, পাশাপাশি ওই 2 রাজ্যের পুলিশকেও দোষারোপ করতে পারেন, কিন্তু তারপর তারা নিজেদের রাজ্যের পুলিশকে কি আড়াল করতে পারবেন? কারণ মুম্বাইতে যাওয়ার আগে সাইফ আলী খানের ওপর ওই হামলাকারী শরীফুল বেশ কিছুদিন তো এ রাজ্যে গা ঢাকা দিয়েছিল, এখানকার ঠিকানা কাজে লাগিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির চেষ্টা করেছিল। বাকি আরও বিভিন্ন জায়গায় যাতে ধরা হচ্ছে, তাই আছে তারা অন্য রাজ্যে ধরা পড়েছে, কিন্তু তারা ভুয়ো পরিচয়পত্রটা তৈরি করেছে এই রাজ্যে। তার মানে শরীফুলরা জানে পশ্চিমবঙ্গে ভুয়ো পরিচয়পত্র বানানোর মেকানিজমটা কিভাবে কাজে লাগানো যায়, এবং এরকম একটা মেকানিজম এখানে আছে। এই বিষয়টা এখানে সহজ। ওই বললাম, ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি সব যেহেতু এক, দেখতে এক, তাই নাম পাল্টে বা ধর্ম পাল্টে ভারতীয় জনসংখ্যার সঙ্গে মিশে যাওয়াটাই বাংলাদেশিদের পক্ষে অত্যন্ত সুবিধাজনক।
উল্টোটাও তো সত্যি, বাংলাদেশিদের ভারতীয় বানিয়ে তাদের যে কোনো রকম অপরাধমূলক কাজে যদি লাগিয়ে দেওয়া যায় তার দায়টাও তো ভারতের ওপরেই চাপবে। কাজের কাজটা হয়ে যাবে, নিজেদের স্বার্থ সিদ্ধি হবে, নিজেদের উদ্দেশ্য পূরণ হবে, কিন্তু দোষ নিজেদের গায়ে লাগবে না, চাপবে ভারতের ওপর। তাই এই ঘটনাগুলো আমাদের জন্য কিন্তু খুব দুশ্চিন্তার বিষয়, জানেন তো। এই রাজনৈতিক ঝগড়াঝাটির মাঝে আসল সমস্যাটা হারিয়ে গেলে তো সববার মুশকিল, সব থেকে বড় কথা দেশের মুশকিল। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না? কাকে সাহায্য করবে? বিজেপি কে সাহায্য করবে? এটা দেশ বিরোধী কথা। পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ান লোকেরা এপারে চলে আসুন, বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে। এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে প্রত্যেকটি ইনফরমেশন আছে, কোথায় কোথায় কোন জঙ্গিরা এবং তার পার্টির লোকেরা কোন জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চ্যালেঞ্জ করছি, ওনার যদি ক্ষমতা থাকে উনি ওনার পার্টির প্রতিনিধি দিক বা উনি নিজে আসুন, আমরা নিয়ে গিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ভেরি এলাকায় দেখিয়ে দেবো কীভাবে রোহিঙ্গাদেরকে সেখানে বসতি তৈরি করা হয়েছে। দিদি আজকে বিএসএফ করছেন, আপনার পুলিশ কি করছে? আপনার ডিআইবি কি করছে? ডিআইবি ক্লিয়ারেন্স ছাড়া কারো পাসপোর্ট হয়? বলুন, সেই ডিআইবি ক্লিয়ারেন্স পাচ্ছে কি করে? দেখুন, এতদিন পর্যন্ত আমরা জানতাম এই অনুপ্রবেশের চেষ্টাটা হয় লুকিয়ে চুরিয়ে, আর এখন ওই যা হই হই করে ঢোকার চেষ্টা খুলে আম। এত সাহস পাচ্ছে কোত্থেকে? সাহস পাচ্ছে আমাদের এই রাজনৈতিক তরজাগুলোর থেকে। দেখুন, রাজনীতির আদালতে বিএসএফ আর পুলিশ দুজনেই সমানভাবে ভর্ৎসিত। এ ওকে তাক করছে, ও ওকে তাক করছে, কিন্তু সত্যিকারের আদালতে, মানে যেটাকে কোর্ট বলে আর কি, সেখানেও তো পুলিশকে সমান গাল মন্দ শুনতে হচ্ছে। আর একইভাবে সেখানেও কিন্তু গালমন্দ শুনতে হচ্ছে সিবিআইকেও একসঙ্গে। কেন্দ্র এবং রাজ্যের দুই এজেন্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল খাচ্ছে। কি অদ্ভুত না? তিলোত্তমা মামলার শুনানিতে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস, যিনি ওই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিলেন, তিনি পুলিশ আর সিবিআই এই দুই তদন্তকারী সংস্থাকেই তো সমানভাবে ভর্ৎসনা করেছে। শিয়ালদা কোর্টের রায়ের যে 172 পাতার কপিটা আমাদের হাতে এসছে না, তাতে কি লেখা আছে জানেন? দেখা যাচ্ছে আদালত যেরকম ওই টালা থানার দুই এসআই সৌরভ ঝা আর সুব্রত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, ঠিক একইভাবে সিবিআইকে নিয়েও প্রশ্ন তুলেছে কিভাবে তারা নিয়ম ভেঙে ব্ল্যাঙ্ক ডিডি করেছে পুলিশ। তেমনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়, তারও ভূমিকার সমালোচনা করেছে কোর্ট। কিভাবে সঞ্জয় রায়ের মোবাইলটা টালা থানায় অরক্ষিতভাবে ফেলে রাখা হয়েছিল, কিভাবে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণগুলোর বিষয়ে মহিলা তদন্তকারী অফিসার সতর্ক হননি, এগুলো সব কটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক। এবং তার থেকেও বড় কথা, তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। ও উল্টো দিকে শিয়ালদা কোর্টের রায়ের 152 পাতায় দেখা যাচ্ছে সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও আদালত ঘোরতর অসন্তুষ্ট। সেই সীমা পাহুজা, বিখ্যাত নাম, হাথরাস ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্ব ইনিই ছিলেন। তাকে যখন আনা হয়েছিল সবাই ভেবেছিল এই জাস্ট এলেন আর বার করে দেবেন। কি করেছেন তিনি? এই সীমা পাহুজা এমন কাজকর্ম করেছে যেতে শিয়ালদা কোর্টের বিচারক অসন্তুষ্ট হয়েছেন। রায় তার উল্লেখ আছে, কি বলা হয়েছে জানেন? কলকাতা পুলিশ যতদূর তদন্তকে এগিয়ে নিয়ে গেছিল
তারপর থেকে তদন্ত এগোনোর কোনো চেষ্টাই করেননি এই সীমা পাহুজা। মানে মানে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন, তৃণমূল নেতারা যে দাবি করছেন, সেটাই ঠিক। এখন পর্যন্ত যা হয়েছে সেটা কলকাতা পুলিশের ওই তদন্তের ওপর নির্ভর করে। এবার খেয়াল করে দেখুন, সেই তদন্তকে আবার কাঠগড়ায় তুলেছিল তো সিবিআই, বলেছিল যে ওই সময় তথ্য প্রমাণ সব কিছু লোপাট হয়েছে, তাতে পুলিশেরও কিছু ভূমিকা রয়েছে, সেই জন্যই তো টালা থানার ওসিকে তারা গ্রেফতার করেছিল। তাহলে কোথায় গেল সব কিছু? আদালত মনে করছে ঘটনা তলিয়ে দেখার প্রয়োজনীয়তাই নাকি দেখায়নি সিবিআই, ডিপ ডাউন করেনি। এবার ভাবুন, এই পরপর যে তাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের তথ্য প্রমাণগুলোকেই নাকি সিবিআই ঘটনা পরম্পরায় সাজিয়ে দিয়েছে, এই সমস্ত বক্তব্য, কোর্টের এই অবজারভেশন, এটা যখন চোখের সামনে আসে তখন মনে হবে না আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি, বা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নেতারা ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন? পুলিশ আর সিবিআইকে নিয়ে তারা এই যে তর্কাতর্কি করেছেন, এটার আদৌ কোনো ভিত্তিই নেই। বাস্তবে তদন্তের জায়গায় এই দুই বাহিনী একই বিন্দুতে একে অন্যের হাত ধরে রয়েছেন। এবং সব থেকে বড় কথা, যে জায়গাটায় আদালতেরও খুব খারাপ লেগেছে, যেটা দেখার পর শোনার পর আমাদেরও ভীষণ খারাপ লাগছে, জানেন তো। কারণ এই তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনার পর মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিলেন, এই যে রাত দখলের ডাক, তার নেতৃত্বেও তো ছিলেন মহিলারাই। সবার বাড়ির থেকে মা বোনেরা সবাই বেরিয়ে এসেছিলেন, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছিলেন, কোনো রাজনৈতিক প্ররোচনা ছাড়াই বেরিয়েছিলেন। অথচ যারা তিলোত্তমাকে সব থেকে বেশি সুবিচার এনে দেওয়ার রাস্তাটা খুলে দিতে পারতেন, সেই দুই বাহিনীর দুই মহিলা তদন্তকারী অফিসার একজন মহিলার বিরুদ্ধে হওয়া অপরাধকে সংবেদনশীলতার সঙ্গে নাকি দেখেনি। ঠিক আছে, চলুক, কোনো ব্যাপার নেই, এরমভাবে ছেড়ে দিয়েছেন। সোজা বাংলায় দুজনেই দায় সারা কাজ করেছেন বলে আদালতের মনে হচ্ছে, মেনে নেওয়া যায়। তাহলে যারা বলছেন পুলিশের হাতে তদন্তের দায়িত্ব থাকলে সঞ্জয়ের ফাঁসি হতো, তাহলেই তিলোত্তমা সুবিচারটা পেত, তারা ঠিক বলছেন কি? সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে ঘটনার একমাত্র জীবিত সাক্ষী বলে তো আর কেউ থাকতোই না। তিলোত্তমার অপরাধীর ফাঁসি চেয়ে হাইকোর্টে গেছে রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সোমবার শুনানি হবে। কিন্তু আসল জায়গাটা খেয়াল করে দেখুন তো, তাহলে ওই 5 দিনের মাথায় 5 দিন পরে যখন মামলাটা তদন্তের ভারটা কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের হাতে এসছিল, তখন পর্যন্ত যেটুকুনি তদন্ত হয়েছিল তারপর কিছু আর এগোয়নি। আর যেটুকুনি হয়েছিল সেই সময় পর্যন্ত সিবিআইয়ের কথা ধরলে সেটা তো প্রচুর ফাঁক ফোকর যুক্ত, তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাহলে আসল তদন্তই তো এখনো বাকি, এটা তো আদালতের ওই রায়ের মধ্যে থেকেই পরিষ্কার। তাহলে তো বলতে হবে অত্যন্ত ভাবনা চিন্তা করে একটা রায় দিয়েছেন বিচারক, যাতে আসল তদন্ত হলে অন্তত ওই জীবিত সাক্ষীর কাছ থেকে কিছু বক্তব্য শোনার সুযোগ থাকে। দেখুন, আসল তদন্তটা যে পুলিশ আর সিবিআই এখন পর্যন্ত সঠিকভাবে করেনি, সেটাই তো শিয়ালদা কোর্টের পর্যবেক্ষণে ধরা পড়েছে। বিভিন্ন চিৎকার চেঁচামেচি, ফাঁসি হওয়া উচিত কিনা, কবে হবে, ওই তো বললাম, হুড়মুড়ে দৌড়েছে সরকার, ফাঁসিটা হওয়াই দরকার। কিন্তু এই যে আসল তদন্তটা বাকি, সেটা নিয়ে তো কেউ একটা কথাও বলছেন না। রাজ্য সরকার তো সময় নষ্ট না করে হাইকোর্টে চলে গেছে। আর রাজ্য সরকারের এই তৎপরতায় তিলোত্তমার বাবা মা কিন্তু অবাকই হচ্ছেন, প্রশ্ন তুলছেন তারা, সঞ্জয়ের ফাঁসি কেন এত জরুরি হয়ে উঠল? তারা নাকি এটা ভেবেই পাচ্ছেন না। এবার ভেবে দেখুন, তাদের একমাত্র মেয়ে এইভাবে ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন। সঞ্জয়কে ফাঁসিতে ঝোলানোর তাগিদটা তো তাদেরই সবচেয়ে বেশি থাকা উচিত।
কিন্তু তাদের ভাবনা চিন্তা তো একেবারে উল্টো পথে হাঁটছে। কেন বলুন তো? কোর্টের মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন বিষয়টা নিয়ে। একা সঞ্জয় রায়ের ফাঁসি হোক বা সাজা হোক এটা আমি চাই না। আমি চাই যারা যারা জড়িত সবাই সামনে আসুক, তদন্ত নিরপেক্ষ হোক। তদন্ত ঠিক অভিমুখে ছিল, তারপরে সেটা সিবিআই এর হাতে গিয়েছে, কোর্ট দিয়েছেন, তো সিবিআই তদন্ত করেছে। ইন দ্য মিন টাইম রাজ্যে এই ধরনের আরও মামলার ফয়সালা হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। সিবিআই আর্জি করে ফাঁসির আদেশ আনতে পারেনি। কেন যেন মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে যে যত তাড়াতাড়ি সঞ্জয়কে একটা ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই একটা হয়ে গেল আর কি, যাতে পরবর্তী সময় সঞ্জয় মুখ খুলতে না পারে। তিলোত্তমার বাবাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি দায়িত্ব নিতে হবে না আমাদের, আপনার যা দায়িত্ব নেওয়ার এবং দায়িত্ব নিয়ে যেভাবে ধর্ষকদেরকে, খুনিদেরকে আড়াল করার ছিল আপনি করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, তৃণমূল কংগ্রেসের গায়ে আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনার যে কলঙ্ক লেগেছে, এখন উনি একটা ব্যর্থ চেষ্টা করছেন সেই কলঙ্ক গা থেকে মোছার। রাজ্য সরকার মনে করে, মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন, নারকীয় যে অপরাধ, জঘন্যতম অপরাধ, বিরলতম অপরাধ, এক্ষেত্রে এই পিশাচকে এই সমাজে বাঁচিয়ে রাখার কোনো অধিকার কারণ নেই, এদের ফাঁসি দেওয়া দরকার। দেখুন, কুণাল ঘোষ অত্যন্ত সংবেদনশীল এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি শুনতে শুনতে দেখছিলাম, জানেন তো উনি কি বললেন খেয়াল করলেন? সঠিক পদে তদন্ত এগোচ্ছিল, তারপর সিবিআইয়ের হাতে চলে গেছে, সিবিআই তাদের কাজকর্ম ঠিকঠাক করেনি। তো সিবিআই ঠিকঠাক মতো কাজকর্মগুলো না করার মানে কি? সিবিআই এর তদন্তে যদি ফাঁক থাকে তার মানে কি? মানে তো আসল তদন্তটাই হয়নি, এটাই তো বারবার বলছি। তিনি অন্যান্য সব ঘটনার উদাহরণ দিলেন যেখানে চটজলদি ফাঁসি হয়ে গেছে। ফাঁসি হয়েছে মানে ফাঁসির আদেশ হয়েছে নিম্ন আদালতে। উচ্চ আদালতে যাওয়ার পর কামদুনির মতো সেগুলোতে কত ফাঁক ফোকর বেরোবে কি না আমরা জানি না। আশা করব অপরাধীরা প্রত্যেকে যোগ্য শাস্তি পাবে। কিন্তু আমরাও দুটো ঘটনার কথা বলবো। এই ঘটনাগুলোকেও তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না, কারণ ঘটনাগুলো ঘটেই চলেছে। প্রথম ঘটনাটা উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরের। সেখানে কি হয়েছিল জানেন আপনারা? বেশ কিছুদিন ধরে এক মহিলার জমি হাতানোর চেষ্টা করছিল কিছু সমাজবিরোধী, এরকমই অভিযোগ। প্রতিবাদ করেছিলেন ওই মহিলা, আর প্রতিবাদ করলে গুন্ডারা ওই মহিলার শ্লীলতাহানি পর্যন্ত করেছিল বলে অভিযোগ। পুলিশের কাছে গেছিলেন তারা। পুলিশ কি করেছে? যে পুলিশ তিলোত্তমার ঘটনার সামনে আসা 24 ঘন্টার মধ্যে সঞ্জয়কে গ্রেফতার করেছিল, যে পুলিশ নাকি একদম ফাস্ট ট্র্যাকে রয়েছে, যেখানে যা হচ্ছে ঝাপাঝাপ সব প্রত্যেকটা অপরাধীকে ধরছে এবং ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করে ফেলছে। যে পুলিশের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের ওপর এত ভরসা, এত বিশ্বাস যে তৃণমূলে তারা প্রথম থেকে সমস্যারে বলছেন সঞ্জয় এক এবং একমাত্র অপরাধী, সেই পুলিশ নাকি এই নিউ ব্যারাকপুরের ওই মহিলার অভিযোগ নিতেই চায়নি। এরমই তো অভিযোগ। পরিণাম, মহিলা আত্মহত্যা করেছে। যে পুলিশ মাটিগাড়ার থেকে ফরাক্কা হয়ে জয়নগর পর্যন্ত একের পর এক ধর্ষণ আর খুনের ঘটনায় ওই বললাম ফাস্ট ট্র্যাকে তদন্ত করেছে, সুপারফাস্ট গতিতে দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসির আদেশ আদালত থেকে বের করে এনেছে বলে রাজ্য সরকারের এত গর্ব। সেই পুলিশের গড়িমসিতেই তো এক মহিলা আত্মহত্যা করলেন বলে অভিযোগ। এটাও কি খুব ভালো বিজ্ঞাপন পুলিশের জন্য, রাজ্যের জন্য? এবার দ্বিতীয় ঘটনার কথা বলি, শুনুন। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি। সেখানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় দোকানদার, মানে তার এলাকারই লোক, বাইরের কেউ নয়। সেখানেও তো অভিযোগ পুলিশ নাকি নাবালিকার ধর্ষণকারী বলে অভিযুক্ত ওই দোকানদারকে গ্রেফতার করতে গড়িমসি করছিল। বাসিন্দারা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত একেবারে সময় বেঁধে দিয়ে পুলিশকে বলেছিলেন যে 5টার মধ্যে যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয় তাহলে বড়সড় প্রতিবাদ হবে। এই ডেডলাইন বেঁধে দেওয়াতেই নাকি কাজ হয়েছে।
পুলিশ 5টার মধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে, এবং অভিযুক্ত একা নয়, তার দাদাকেও পুলিশ গ্রেফতার করেছে। মানে দাবি ছিল একজনের গ্রেফতারি, পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এই সব কিছুই এলাকার মানুষ রাস্তায় নামার পর হলো কেন? পুলিশকে দিয়ে কোনো কাজ করাতে সব সময় কি এইরকম বাড়তি একটা চাপের সৃষ্টি করতে হবে? নাহলে পুলিশ নড়বে না? জগদ্দল পাথর নাকি? বল প্রয়োগ না করলে নড়ে না? পুলিশ কি কোনো নির্দেশের অপেক্ষায় থাকে, কোনো সংকেতের অপেক্ষায় থাকে? সেটা এলে তারপর তারা নড়াচড়া করতে পারে। দেখুন, সিউড়ির ঘটনাতে এখন পর্যন্ত রাজনীতির রং লাগেনি, অভিযুক্তদের পরিচয়ও রাজনীতির রং আছে বলে শোনা যায়নি। তাহলে তাদের ধরতে পুলিশ কেন দেরি করবে? যেখানে রাজনীতির রং নেই সেখানে তো পুলিশ সুপার অ্যাক্টিভ। এটাই তো আমরা দেখে দেখে অভ্যস্ত, আপনারাও দেখেছেন, আপনারাও তাই জানেন। সেইটারও ব্যতিক্রম হয়ে গেলে কী করে চলবে বলুন তো? তাহলে কি ওভারঅল পুলিশের মরালটাই একটু ডাউন হয়ে গেছে? এই একটা দোদুল্যমানতা, একটা দ্বিধার মধ্যে ভোগা, এটাই কি তাদের জন্য একদম ফিক্সড একটা আচরণ হয়ে গেছে? আর সেটা বুঝতে পেরেছেন বলেই কি আইসিদের অন্যান্য সব কাজে এদিক ওদিক মন না দিয়ে কাজে মন দিতে বললেন মুখ্যমন্ত্রী। আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে, অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। একজন ভালো অফিসারকে সবাই মনে রাখে, একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে, আর যে খারাপ হয় তাকে ঘৃণা করে। মন দিয়ে পড়াশুনো করো, ভালো করে পড়াশুনো করলে লোকে মনে রাখবে, ভালো করে পড়াশুনো না করলে কিন্তু পাস করতে পারবে না। এগুলো তো স্কুলের ছোটোবেলায় শুনতাম, বাচ্চারা, আমরা তখন বাচ্চা ছিলাম, আপনারাও ছিলেন, আপনারাও শুনেছেন। যাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন তারা তো সবাই প্রাপ্তবয়স্ক, শুধু প্রাপ্তবয়স্ক না, অত্যন্ত প্রাপ্তবয়স্ক। তাদের উপর বিরাট গুরু দায়িত্ব, আইন শৃঙ্খলা আমাদের রক্ষা করা। তাদেরকে বোঝাতে হচ্ছে তারা মন দিয়ে কাজ করুন, মানে মন দিয়ে কাজ করছেন না আর কি। কি কপাল আমাদের, ভাবুন। এমন এমন লোকেদের ওপর আমাদের দেখাশোনা করার দায়িত্ব। ওই কাকে দিয়েছে রাজার পাট বলে একটা কথা আছে না ইদানিং, সেগুলোর কারণ আছে জানেন তো। এবং সেটা মুখ্যমন্ত্রীকে এতটা চাপে ফেলে দিয়েছে যে তাকে এদের এখন ওই কিন্ডার গার্ডেনে যেগুলো শেখানো হয়, ক্লাস 1-2তে যেগুলো শেখানো হয়, সেই কথাগুলো শেখাতে হচ্ছে। কী দিনকাল পড়লো ভাবুন। একটা কথা মনে পড়ছে জানেন তো, এই সমস্ত দেখে শুনে, উন্নততর বামফ্রন্ট বলে একটা স্লোগান উঠেছিল, মনে আছে তো? 2001-এর বিধানসভা ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেবার স্লোগান তুলেছিলেন, এবার নয়তো নেভার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তখন তীব্র রাজনৈতিক সংঘর্ষ। 23 বছর মুখ্যমন্ত্রী থাকার পর জ্যোতি বসুকে অবসরে পাঠিয়ে সেবারই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর তিনিই সেদিন বলেছিলেন উন্নততর বামফ্রন্ট। ঠিক 10 বছরের মাথায় 11-র বিধানসভায় বোঝা গেছিল উন্নত থেকে উন্নততর পরিবর্তে বামফ্রন্টের ক্ষরণ থেকে মানে বৃহত্তর ক্ষরণে পৌঁছে গেছে, রক্তক্ষরণটা বন্ধ হয়নি। বুদ্ধবাবুর সেই স্লোগানটাই 21-এর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন? তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল, বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, বুদ্ধবাবু বলেছিলেন। স্লোগান টোগানের কোনো পেটেন্ট হয় না, এটা বুঝে গেছি। এই সমস্ত নিয়ে আর ভাবনা চিন্তা করবেন না। দেখুন, উন্নততর হওয়ার প্রসেসটা বোধহয় 3 বছর পর এবার শুরু হতে চলেছে, এটা কিন্তু মনে হচ্ছে। সেই সময় মানে প্রসেসটার পেটেন্ট কার হাতে ছিল জানি না, কিভাবে বামফ্রন্ট তাদের প্রসেসটা চালিয়েছিল সেটাও জানি না, কিন্তু বামফ্রন্টের পরপর এই যে বিভিন্ন ধাক্কা ভোটে সেটা দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ প্রসেসটা ঠিকঠাক চলেছিল কি চলেনি। কিন্তু এবার স্লোগানটার মতো প্রসেসটার ক্ষেত্রেও তৃণমূল তাদের ফলো করবে কিনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রদ বদলের আভাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে? আগস্ট থেকে আরজি কর আন্দোলন, যার জেরে ওই বদলের ভাবনাগুলো সবই একদম আলমারিতে বন্ধ হয়ে গেছিলো, তালা বন্ধ করে রাখতে হয়েছিল। ওই সময় তিলোত্তমা আন্দোলনকে কেন্দ্র করে যে জনমত, জনবিক্ষোভ,
মানে সোজা বাংলা একটা প্রেশার, চাপ তৈরি হয়েছিল। তার মধ্যে চ্যাপটা দলীয় নেতৃত্বদের বদল করতে গেলে সেটা আবার উল্টো চাপ হয়ে যেতে পারে, সেই সব ভেবেই হয়তো ওই ভাবনাগুলোকে শিখিয়ে তুলে রাখা হয়েছিল দল। কিন্তু আপাতত খেয়াল করে দেখুন পরিস্থিতিটা, আন্দোলন আর সাজা ঘোষণা প্রথম অধ্যায় শেষ। আন্দোলন এবং আদালতের লড়াই দুটোরই মালিকানা এখন তৃণমূল নিয়েছে। তারা বলেছে তাদের দাবিতেই ফাঁসির আদেশ তাদের দাবি ছিল, সেটা হয়নি বলেই তারা আবার আন্দোলন করেই দোষী সাব্যস্ত করেছে, তারাই তাদের পুলিশই ধরেছে, এবার তারাই এখন হাইকোর্টে দৌড়েছে, ফাঁসিটাকে আনতেই হবে। মানে মোদ্দা কথা এই মুহূর্তে তিলোত্তমা সংক্রান্ত যাবতীয় যা কিছু অ্যাক্টিভিটি পুরোটাই তৃণমূলের। সুতরাং এটাই সময় নিয়ন্ত্রণে, আন্দোলন নিয়ন্ত্রণে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এতদিন রদবদল হবে বলে শুনছিলাম, আজ শুনলাম কবে হবে। সূত্রের খবর যা পাচ্ছি তাতে মালদার ওই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরস্বতী পুজোর পরেই সংগঠনের রদবদলটা হবে। এবার দেখুন, একটা সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এইবার রদবদল হবে, আর কদিন পরেই হবে, ভোটের পরেই হবে, লোকসভা ভোটের পরেই হবে, সেগুলো তো কার্যকরী হয়নি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি, পরিবেশ, তার সাথে দলের মতামত, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে পারিপার্শ্বিকের অনেক কিছু বদল হয়ে গেছিল আর কি। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন নিশ্চিতভাবেই হবে, কারণ মুখ্যমন্ত্রী তো সাম্প্রতিক বলে দিয়েছেন একদম পরিষ্কার, যেটা ছিল সেটাই নতুন করে বলেছেন যে তার কথাই শেষ কথা, তিনি যা বলবেন সেটাই হবে। সুতরাং তিনি যখন বলেছেন সরস্বতী পুজোর পর সংগঠনের রদবদল হবে, তখন নিশ্চয়ই হবে। সরস্বতী পুজো মানে কি? হাতে খড়ি দিয়েই কি সংগঠনে ওই স্যানিটাইজেশনের পথে হাঁটবে তৃণমূল? মানে শুদ্ধিকরণের হাতে খড়িটা কি সরস্বতী পুজোর দিনেই সেরে ফেলবে? মানে স্যানিটাইজেশনের পর উন্নততর তৃণমূল হয়ে যাবে। তো এবার হাতে খড়িটা অ্যাকচুয়ালি কে দেবেন তার উপর নির্ভর করছে কে পাস করছেন আর কে ডাহা ফেল করবেন। সুতরাং বুঝতে পারছেন, অনুপ্রেরণা না অনুশাসন, কিসের ভিত্তিতে রদবদল হবে সেটাই তো বড় প্রশ্ন। গত 2রা জানুয়ারি মানে দিন 20 আগে অভিষেক বলেছিলেন যে বদল হবে রেজাল্টের ভিত্তিতে। আজ 20 দিন পর দিনক্ষণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরস্বতী পুজোর পরেই কেন রদবদল চূড়ান্ত করার ভাবনা? ভাবুন ওই বললাম, দেখুন আপাতত পরিস্থিতিটার কথা শুধু একটু মাথায় রাখো। তিলোত্তমা ইস্যু মোটামুটি গ্রিপের মধ্যে, বাংলাদেশ ইস্যু অনেকটা থিতিয়ে, তাই এটাই সময়, ঝুঁকি কম। এখন ওই শুদ্ধিকরণ বা শুদ্ধকরণ বা সোজা বাংলায় এই কোভিড কালের পর স্যানিটাইজেশন শব্দটা বেশ আমাদের মনে ধরেছে। ফলে স্যানিটাইজেশনের ফলে হাত ঠাত চোখ মুখ যদি একটু জ্বলেও কোনো অসুবিধে নেই। 26-এর বিধানসভা বছর ডেরেক বাকি এখনও, এর মধ্যে জ্বালা পোড়া যাই থাকুক না কেন মলম লাগিয়ে বা দরকার সার্জারি করে সমস্যাগুলো কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে। বাকি থাকছে এই খুন ধর্ষণের মতো ঘটনাগুলো, এগুলো ঘটবেও। ফলে সামাজিক ব্যাধি আর বিচ্ছিন্ন ঘটনা, এই তকমা দুটো আমরা শুনতে থাকব। এগুলো দিয়ে ফাঁসির জন্য যদি তৎপরতা চলতে থাকে তাহলে তো 7 খুন মাপ, এটাই তো আসল। ধর্ষণ হোক, খুনটুন যাই হোক না কেন, হয়তো দোষীর শাস্তি চাই, ফাঁসি সর্বোচ্চ। দেখুন ফাঁসি হোক বা না হোক, তৎপরতাটাই যে সব থেকে বড় কথা, উদ্যোগটাই যে সব থেকে বড় কথা, এটা কিন্তু আপনার আমার বিশ্বাস করে নেওয়ার সময় এসে গেছে।
ধর্ষণ কমেছে এটা বলার চেয়ে ধর্ষণের তদন্তে পুলিশ অনেক তৎপর, অনেক এগিয়ে, এইটাই সব থেকে বড় বিষয়। এরপরেও বাকি থাকছে আর একটা জিনিস, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে কথায় কথায় গুলি টুলি চলছে। আজও চিড়িয়া মোড়ে ভর দুপুরে গুলি চলেছে, আজও সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, আজও তো খোদ আইনমন্ত্রীর বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালিয়ে দিয়েছে। দেখুন, এই সমস্ত ঝগড়াঝাটি, ঝামেলা, গুলি গোলা, খুন, ধর্ষণ এসব আর বিরল থেকে বিরলতর নয়, এই আদালত বলে দিয়েছে, কিন্তু খেয়াল রাখবেন। তাই এটাই এখন উন্নত থেকে উন্নততর হওয়ার টাইম, অ্যাকচুয়াল টাইম, পারফেক্ট টাইম। টুকটাক খুন খারাপিতে এখন নজর দেওয়ার টাইম নেই। এর কারণও রয়েছে, এক, বেশি আলোচনা করলে এগুলো নিজেদের দিকে আসবে, গোটা বিষয়টাকে তাই যতটা সম্ভব জনতার নাগালের বাইরে রেখে নিজেদের আয়ত্ত নিয়ে আসতে হবে, তাহলেই গ্রিপের মধ্যে থাকবে গোটা ব্যাপারটা। আর দুই, আম জনতার কাছে যে জিনিসগুলো গোলমেলে, সেই গোলমালটা শুধরানোর থেকে দলের ভেতরের গোলমালটা শুধরে নেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ মানুষের গোলমাল সেটা তো ভোট এলে ওই দলীয় সংগঠন দিয়ে শুধরে দেওয়া যাবে। সুতরাং তার আগে দলের সংগঠনের গোলমালটা শোধরানোটা দরকার। আর এই জন্যেই ওই সংশোধনের বার্তা লেখার হাতে খড়ির প্রয়োজন। সেই জন্যেই পুরো ব্যাপারটা শুরু হচ্ছে কোথা থেকে? শেখানো তো। শুদ্ধকরণ মানে কি? আপনার ভুলটাকে শুধরে ঠিকটাকে শেখানো, মানে এটা শিক্ষামূলক ব্যাপার রয়েছে। সেই জন্য প্রথমে শিক্ষা সেলটা দিয়েই ওই স্যানিটাইজ করার কাজটা শুরু করেছে তৃণমূল। দেখুন, এই যে স্যানিটাইজেশনই বলুন বা শুদ্ধকরণ, এটা কি বদল নাকি বদলা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এটা নিয়ে এটার মানে বদলা মানে সেকেন্ড ব্যাপারটা উঠছে, তার কারণ ওই যারা বাদ ঠাদ যাচ্ছেন, মানে যারা বদল হচ্ছেন, তারা অনেকেই আবার বলছেন এটা আসলে বদলা। এবার তারাও তো একসময় দলেরই লোক, কিন্তু তাদের আবার দাবি তারা অভিষেকপন্থী। তাহলে কি এই বদলটা মানে বার করে দেওয়াটা অভিষেকপন্থীদেরই করা হচ্ছে? এবার সেটার মধ্যে তো আবার কেউ কেউ মানে ভিকটিম কার্ড খেলছেন, নাকি আদৌ এটাই বাস্তব? সেটা হলে তো আবার দলের মধ্যে বিভিন্ন রকম নবীন প্রবীণ বিভিন্ন ভাগ যোগ নিয়ে বিভিন্ন কথা উঠে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এরকম ভাবছেন? দেখুন, তিনি কি ভাবছেন জানি না, তবে তার অনুগামীদের অনেকে যে এরকমটা ভাবছেন, তারা যে ভিকটিম হচ্ছেন, এটা তো পরিষ্কারভাবে তারা খোলাখুলি বলছেন। যেমনটা সুব্রত বক্সী একবার বলেছিলেন, মানে ভেবেছিলেন এবং বলেছিলেন যে বাংলা মনে করছে কোথাও কোথাও মমতাদি হারিয়ে যাচ্ছেন। মনে আছে আপনাদের? তো সুব্রত বক্সী সেই আবেদনটা এখন যদি একটু উল্টো পক্ষের অন্যরকমভাবে মনে হয়, সেটাকেও কি এড়িয়ে যাওয়া যাবে? এবার দেখুন, এই সমস্ত রদবদল মানে কাউকে কাউকে বার করে দেওয়া, সেটা যার পন্থী হোক না কেন, এটা কার সিদ্ধান্ত? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ সিদ্ধান্ত? এটা কিন্তু একমাত্র ব্রহ্মাই জানেন। পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। তবে এখনও রদবদল না হলেও এই 6 মাসে তৃণমূলে বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড হয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তৃণমূলের অন্দরে অভিষেকপন্থী নেতা হিসেবেই পরিচিত ছিলেন শান্তনু। এবার তৃণমূলের শিক্ষা সেলেও সার্জিক্যাল স্ট্রাইক। দলের অধ্যাপক শিক্ষক সংগঠন থেকে বাদ অভিষেকপন্থীরা। বাদ পড়েছেন মণিশঙ্কর মণ্ডল, মইদুল ইসলাম। কোনো রাগঠাক না রেখেই মণিশঙ্কর মইদুলরা বলছেন অভিষেক অনুগামী বলেই বাদ তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না আমাদেরকে একাধিকবার হুমকি দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো এবং তার ভূয়সী প্রশংসা করা বলেই আমার মনে হয়। শুধু মণিশঙ্কর মইদুলই নন, মুখ খুলেছেন বাদপড়া আরও অনেকেই। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোশানলে আমাদের পড়তে হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে
আমরা সবসময় সঙ্গী থাকি, সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। ঘটনাচক্রে অভিষেক সেনার ওপর কোপ পড়ছে বলে যখন অভিযোগ, ঠিক তখনই তৃণমূলে প্রবীণদের রমরমা। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে প্রবীণ বিধায়ক অখিল গিরিশ শিবিরকেই দায়িত্ব দেন তৃণমূল নেত্রী। পিছিয়ে আসে উত্তম বারিকের গোষ্ঠী। উত্তম বারিক, যিনি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অভিষেকপন্থী হিসেবে পরিচিত। ভিতরে আগুনটা খুব বড় লেগেছে, এটুকু আমি বলতে পারি। আমার কাছে যা খবর, তৃণমূল একটা অদ্ভুত দল। কেউ ধর্ষণে অভিযুক্ত, তাকে রাজ্যসভার এমপি করে দেয়। আর যদি ওনার ভাইপোর নামে কেউ জয়ধ্বনি দেয়, তাহলে তাকে দল থেকে তাড়িয়ে দেন, তাকে পদ থেকে তাড়িয়ে দেন। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন ফেব্রুয়ারিতেই রদবদল হবে, সরস্বতী পুজো পেরোলেই। এই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক, কারণ দল একবারে জিরো থেকে তিনি দলটা তৈরি করেছেন। এই অবস্থায় অভিষেকের পাঠানো নাম কি রদবদল পর্বে গুরুত্ব পাবে? আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি, দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। এবার দেখুন, অভিষেক একটা তালিকা যে দিয়েছিলেন সে কথা তো তিনিও বলছেন, সবাই জানেন। এই ধরনের রদবদলগুলো সেই তালিকায় নাম ছিল কিনা, মানে তার অনুগামী হলেই যে তারা মানে ওই সংশোধনের তালিকায় পড়বেন না। যদি কোথাও গিয়ে তার বৃহত্তর কোনো লক্ষ্য থাকে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যার লোক বলেই হোক কিছু বেনজল ঢুকলে সেগুলো যে বার করে দেওয়া হবে না, তার গ্যারান্টি আছে। এবার হয়তো নিজের দলবল তার মধ্যে যদি বেনজল আছে, সেই বেনজল নিজের হাতে কেটে বাদ দিতে হলে একটু সমস্যা হয়, বাকিদের কাছে হয়তো বিভিন্ন রকম বার্তা ঠার্তা যায়। কিন্তু সেটা যদি অন্য কেউ বাদ দিয়ে দেন, মানে এগুলো সব বিভিন্ন রকম কি বলবো পারমুটেশন, কম্বিনেশন, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি, সম্ভাবনাগুলো কি হতে পারে আর কি। কিন্তু রদবদল হলে কি হবে, কোন ফর্মুলায় হবে, সেটা মোটামুটি কেউ যে খুব একটা পরিষ্কার করে বলতে পারছেন সেটা তো দেখতে পাচ্ছি না। তার মানে কেউ খুব একটা বুঝতে পারছেন না পরিষ্কার করে। এবার যখন কেউ গোটা ব্যাপারটা নিয়ে খুব পরিষ্কার জায়গায় নেই, একটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন, তখন একটা জায়গা তো নিশ্চিত হয়ে যায়। তখন নিজের মতো করে নিলে বেশ ব্যাপারটা ভালো দাঁড়ায়, তাই না? কে কী করছে কেউই বুঝতে পারছি না, না বুঝে করে ফেলেছি। ধরুন কেউ এটা বুঝতে না পেরে নিজেকে সিংহ বলে জাহির করে দিল, অসুবিধা কোথায়? আজ নানুরে এক অনুগামীর হাত থেকে সিংহের মূর্তি উপহার নিয়েছেন কাজল শেখ। এরপর যদি বীরভূমের জেলা সভাধিপতি তিনি বলেন যে অনুব্রত মণ্ডল বাঘ হলে তিনি সিংহ, তাহলে অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর বীরভূমে তো কিছু রদবদল হয়েছে। কাজল শেখ যেভাবে স্বাধীনতা পাচ্ছিলেন, এখন আর সেটা পাচ্ছেন না। আবার অনুব্রত আগে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছিলেন, সেটাও হচ্ছে না। সরস্বতী পুজোর পর কার গর্জন শোনা যাবে, মানে বাঘ না সিংহ, সেটার জন্য কিন্তু এখন কান পেতে থাকতে হবে। রদবদলটা মানে বুঝতে পারছেন কত লোককে, কতগুলো প্রশ্নকে লোকের সামনে ঝুলিয়ে দিয়ে গেছে। একটা টেনশন হয়তো, একটা সাসপেন্স। রদবদলটা একটু এগিয়ে আনলে হতো না? এত সাসপেন্স তো আর অনেকেরই সহ্য হবে না, অনেকেরই তো বয়স টয়স হয়েছে। আচ্ছা, রদবদলের উদ্দেশ্যটা কি? সংগঠনের চোখে দেখলে এটা একটা রুটিন বদল, যে বদলে আম জনতার রুটি রুজির প্রশ্নটা জড়িয়ে নেই। কিন্তু নেতা নেত্রীদের কি এই ব্যাপারটার সঙ্গে রুজিগুলো জড়িয়ে নেই? কারণ আমরা কি দেখছি, পদ থাকলে গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। পদ না থাকলে কেউ নেই। কে যে কখন কেস খাবেন তখন কেউ জানেন না। তাই রদবদল শুধু সাংগঠনিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আর সামাজিক দৃষ্টিতে আছে, সেখানেও বদল আছে। তবে সেই বদলটা নজর ঘোরানোর, সামাজিকভাবে নজর ঘোরানোর সবচেয়ে মোক্ষম অস্ত্র কি? ধর্ম। আর সেটাই এখন রাজনীতির সব থেকে বড় হাতিয়ার। যে বাঙালি একটা সময় পুরো মাত্রায় ধর্ম মেনেও ধর্ম নিরপেক্ষতাকে একটা ধর্ম বলে ভাবত, সেই বাঙালি এখন বাংলাদেশ ইস্যুতে প্রবলভাবে ধর্মীয় ভাবাবেগে জড়িত। ক্রেডিট গোজ টু রাজনীতি। শাসক বিরোধী টানাটানিতে ধর্ম বিষয়টা এখন প্রায়োরিটি লিস্টের একদম টপে। আজকে তার একটা স্টেজ শো তো আমরা দেখে ফেললাম। রাম মন্দিরের শিলান্যাস হলো, কোথায় হলো? মুর্শিদাবাদ।
65% মুসলিম অধ্যুষিত জেলা, তার উপর সীমান্তবর্তী একটা অঞ্চল। ধর্মের এরকম শপিং মল আর কোথায় পাবেন বলুন তো? এক ছাতার তলায় সব রকম ভ্যারাইটি আছে, সংখ্যালঘু, সংখ্যাগুরু, সব কিছু। আজ একটার শিলান্যাস, সেটা আমরা দেখলাম। এবার ব্লকে ব্লকে হবে, পাল্টা বাবরি মসজিদ হবে, এটা তো হুমায়ুন কবিরও জানিয়ে দিয়েছেন, সেটা ডিসেম্বরে, এখনও 10 মাস বাকি। কিন্তু ততক্ষণ পর্যন্ত রাজনীতি তো বসে থাকবে না। মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে এবার এফেক্ট পূর্ব মেদিনীপুরে, আরও স্পেসিফিক করে বললে নন্দীগ্রামে আগের বছরই তৈরি হয়েছিল একটা মন্দির। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের কারণে সেটা সেভাবে প্রচারের আলো পায়নি। প্রচারটা তো দরকার, তাই ওই মাঝে মধ্যে ওই কিছু পুরনো জিনিসকে দেখবেন রিলঞ্চ করা হয়। তাই এবার ওরকম একটা আলো জ্বালালেন শুভেন্দু অধিকারী। বর্ষপূর্তি উপলক্ষে ভেটুরিয়ার থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত তিনি হাঁটলেন, পদযাত্রা করলেন। আর সেখান থেকেই আরেকটা রাম মন্দির তৈরির ঘোষণা হয়ে গেল। 6 এপ্রিল রামনবমীতে নন্দীগ্রামের সোনাচূড়ায় 2.5 বিঘা জমিতে রাম মন্দিরের ভূমি পুজো হতে চলেছে। এবার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, পূর্ব মেদিনীপুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে কবে? অক্ষয় তৃতীয়ায়। এটা নিয়ে শাসক দলের প্রচার কিন্তু তুঙ্গে, মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন। ঠিক তখনই সেই জেলাতেই বড়সড় রাম মন্দিরের ঘোষণা। এই মন্দির কবে খুলবে? সোনাচূড়ার রাম মন্দির ওপেন হবে 2026-এ, মানে 26-এ ভোট আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, 26-এর বিধানসভা ভোটের ইস্যুটা তাহলে কি এখনই ঠিক করে ফেলেছে শাসক আর বিরোধীরা? তার প্রত্যেকটা ইঙ্গিত, প্রত্যেক পদে আপনারা পেতে শুরু করে দিয়েছেন, বুঝতে শুরু করুন। কিন্তু তার থেকেও বড় কথা একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, এই রাজনীতির চক্করে জগন্নাথ দেব আর শ্রীরামচন্দ্র তারা কি পরস্পরের প্রতিপক্ষ হয়ে গেলেন? ধর্মের নিজে ধর্মে মানেন, করুন না, জায়গা কিনে করে সব করে বৈধভাবে করুন না বলছে। সরকারি রাস্তায় NH না করলেই হলো, যেমন কলকাতা এয়ারপোর্টে আছে, এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না। সরকারি জায়গায় জবরদখল করে করবেন না, জায়গা কিনে করুন। আমরা তো সোনাচূড়ায় করছি, জায়গা কেনা জায়গা 2.5 বিঘা। মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গে যেটা চলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, দিদি সেখানে বিরোধিতা নাই। দিদির দলের লোক বলছে আমি বাবরি মসজিদ করব, তাকে নকল করে রাম মন্দিরের গল্প শুরু হয়ে গেল। বিষয়টা বিজেপি, তৃণমূল, CPM, কংগ্রেসের নয়। রামচন্দ্র সকলের, ভারতবর্ষের আত্মা তিনি, সমগ্র ভারতবর্ষের প্রাণপুরুষ। পশ্চিমবঙ্গটা তো এখনও ভারতবর্ষেরই অঙ্গরাজ্য রয়েছে, এখনও তো এটা বাংলাদেশ বা পাকিস্তান হয়ে যায়নি, আর আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। রামকেই আমরা আবাহন করছি। এটা খালি মেরুকরণ বলে না, এটাই তো হওয়া উচিত। আমাদের রাজ্যে তো না কেন্দ্রীয় সরকার না বাংলার সরকার আমাদের রাজ্যে বা দেশে নতুন কলকারখানা তৈরি করবে না, শিল্প তৈরি করবে না, তো বেকার ছেলেমেয়েরা যাবে কোথায়? কেউ মসজিদ বানাবে, কেউ মন্দির বানাবে, আর বেকার ছেলেমেয়েরা মসজিদের সিঁড়িতে বসে পাটি নিয়ে ভিক্ষে করবে। এটাই হবে, এটাই সরকারের কাজ। কয়েকশো বছর আগে এক স্কটিশ ভদ্রলোক একটা দামি কথা বলেছিলেন, জানেন তো? মনে পড়ে যাচ্ছে আজকে। নৃতত্ত্ববিদ জেমস ফ্রেজার, তিনি কি বলেছিলেন জানেন? সভ্যতার যাত্রাটা ম্যাজিক থেকে ধর্ম, আর ধর্ম থেকে বিজ্ঞানের দিকে। আমরা কি দেখছি? আমরা তো মনে হচ্ছে এই ফ্রেজারের উল্টো পথে এগোচ্ছি। বিজ্ঞান থেকে ধর্ম, ধর্ম থেকে ম্যাজিক। দেখুন, যে যাই বলুন না কেন, যে কোনো ধর্মেরই দায়িত্ব নিয়ে ফেলুন না কেন, আসল লক্ষ্যটা কি? আসল লক্ষ্য কিন্তু সেই ম্যাজিকই, ম্যাজিক ফিগার। ভোটের গরিষ্ঠতাই ম্যাজিক ফিগার, ওটা ছুটেই কিন্তু সবাই ছুটছে। আর ওটা অ্যাচিভ করতেই শাসক বিরোধী সবাই ধর্ম বাঁচাতে পথে নেমেছে। জেমস ফ্রেজারের ওই 100 বছরের আগের কথাগুলো তাই আজ বড্ড প্রাসঙ্গিক। শুধু সময়টা তো পাগলা হওয়ার, তাই তার কথাটা আজ উল্টো পথে হাঁটছে।